সালামু আলাইকুম সবাইকে। আজকে একটা ছোট ক্লাস নিয়ে চলে এলাম। সেটা হলো আমি কিংবদন্তির কথা বলছি এবং এই অধ্যায় থেকে, এই কবিতা থেকে যা যা এসেছে বিগত বছরে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে, আমরা আজকে সেগুলো নিয়ে ডিসকাস করব। তো চলো চলে যাই সরাসরি আমাদের আজকের প্রথম প্রশ্নে। জিও ভাই উচ্চারিত প্রতিটি ড্যাশ কবিতা শূন্যস্থানে কি বসবে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 16-17-তে এসেছিল। আমি তোমাদেরকে সব ক্লাসেই বলি যে কবিতা যদি আমাদের পুরোটা মুখস্থ না থাকে তাহলে আমরা সম্পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষার হলে যেতে পারবো না, কবিতা উত্তর করার ক্ষেত্রে আর কি। আমাদের কবিতাটা মুখস্থ থাকতে হবে, কারণ ধরো এই যে জিও ভাই উচ্চারিত প্রতিটি ড্যাশ কবিতা, এটা এসেছে অ্যাডমিশন টেস্টে। এখন এটাতে তুমি কি উত্তর দিবা যদি হচ্ছে তোমার মুখস্থ না থাকে? এটা তো বুঝে মানে বুঝে লেখার তো কিছু এখানে নাই। জিও ভাই উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, এটা হচ্ছে আমাদের উত্তর। এখন এখানে যেটা হয় যে স্টুডেন্টরা অনেক সময় কনফিউজড হয়ে যায় যে এই অ্যান্সারটা দেখো, এটা হচ্ছে একটা ট্র্যাপ অ্যান্সার। সত্য সত্য দেখে ঠাস করে দিল, তোমার এটাকে মানে সিলেক্ট করে ফেললো আর কি, উত্তর মনে করলো এটাকে। এটা তো উত্তর না। জিও ভাই উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, তাই আমাদেরকে প্রশ্ন যেমন ভালো মতো পড়তে হবে, উত্তরও খুব ভালো মতো পড়তে হবে। তো এখানে আমি গুরুত্বপূর্ণ লাইনগুলো কি দেখছি, জিও ভাই উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। মানে আমি পরের লাইনটাও অ্যাড করে দিলাম, কারণ আমরা জানি না তো যে কোন জায়গা থেকে এই বছরে প্রশ্ন আসতে যাচ্ছে। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, এটা কোন কবিতার চরণ? আমি কিংবদন্তির কথা বলছি চরণ এটা। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটা কোন ছন্দে রচিত? এখানে কনফিউজড হবার কিছু নাই, যদিও ছন্দ 3 প্রকার: অক্ষরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ এবং স্বরবৃত্ত ছন্দ। সেই অক্ষরবৃত্ত ছন্দের অন্তর্ভুক্ত হচ্ছে গদ্য ছন্দ। তো এটা হচ্ছে গদ্য ছন্দের একটা কবিতা। আমি কিংবদন্তির কথা বলছি গদ্য ছন্দের একটা কবিতা, যে গদ্য ছন্দ হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দের অন্তর্ভুক্ত। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, এটা কোন কবিতার লাইন? এটা হলো আমি কিংবদন্তির কথা বলছি কবিতার লাইন। আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ লাইন দিতে পারি এখানে। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার ক্ষত ছিল, রক্ত জবার মতো ক্ষত ছিল। তাহলে তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, এটা কোন কবিতার লাইন? আমি কিংবদন্তির কথা বলছি। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, এটা কোন কবিতার লাইন? এটাও সেম কবিতার লাইন। সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ করতে হলে কি করতে হবে? সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ করতে হলে কবিতা শুনতে হবে। এখন যে জানে না সে কি এটা অ্যান্সার করতে পারবে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিল এটা গত বছর। তো এখন যে জানে না সে কি এটা অ্যান্সার করতে পারবে? সে তো এটা অ্যান্সার করতে পারবে না। তার কি করতে হবে? তার হচ্ছে কবিতাটা মুখস্থ রাখতে হবে, এছাড়া আর কোনো পথ নাই। আহ এখন মনে হতে পারে যে আমি যদি এখান থেকে একটু প্রসেস অফ এলিমিনেশন করি, একটু যদি আমি ভুল উত্তরগুলো বাদ দিতে থাকি, যেমন পড়ালেখা করতে হবে, ইতিহাস জানতে হবে, বাট এটা আমরা কিভাবে বলতে পারবো যে এখানে যে জানে না সে তো ঠাস করে দাগিয়ে দিল, হয়তো জ্ঞান অর্জন করতে হবে? কিন্তু এটা তো আসলে উত্তর না। এখানে উত্তর হচ্ছে কবিতা শুনতে হবে। সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ করতে হলে কবিতা শুনতে হবে। কিংবদন্তি শব্দটির অর্থ কি? কিংবদন্তি শব্দটির অর্থ হচ্ছে যা জনশ্রুতি বা লোকমুখে প্রচলিত হয়ে আসছে বছরের পর বছর ধরে, সেটাকে আমরা বলি কি? সেটাকে আমরা বলি কিংবদন্তি বা লেজেন্ড। আমি কিংবদন্তির কথা বলছি। এখানে আমরা পুরো কবিতা জুড়েই দেখছি যে কবি এরকম নানা আহ, তিনি অনুষঙ্গকে তুলে এনেছেন, যেগুলো আমাদের অতীতের, আমাদের পূর্বপুরুষদের জীবনের নানা কাহিনীকে ঘিরে হয়েছে। আমি কিংবদন্তির কথা কবিতায় রক্ত জবার মতো ক্ষত ছিল কার? কবির পূর্বপুরুষের পিঠে ছিল রক্ত জবার মতো ক্ষত। যে কবিতা শুনতে জানে না সে কিসের আর্তনাদ শুনবে? সে ঝড়ের আর্তনাদ শুনবে। এখানে বোঝানোর কিছু নেই, এগুলো ডিরেক্ট এই মানে কবিতা থেকে যা এসেছে প্রশ্ন, বেশিরভাগই এসেছে কবিতার লাইন থেকে। আমার সময় এই কাব্যগ্রন্থটির রচয়িতা কে? এই কাব্যগ্রন্থটির রচয়িতা হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহ। আমি এই ধরনের প্রশ্নকে মনে করি হার্ডেস্ট কোয়েশ্চেন। এটা আমার ব্যক্তিগত অভিমত পড়ানোর অভিজ্ঞতায়। এই ধরনের কোয়েশ্চেনকে আমি বলবো হার্ডেস্ট কোয়েশ্চেন, কারণ আমাদের এই তালিকায় এত কবি সাহিত্যিক রয়েছেন এবং সেখানে তাদের লেখা নানা রকম বই রয়েছে। সেই বইয়ের মাঝেও আবার ক্লাসিফিকেশন আছে, কোনোটা কাব্যগ্রন্থ, কোনোটা উপন্যাস, কোনোটা আবার গল্পের বই। তাহলে আমরা কি করতে পারি? আমরা এগুলো খুব ভালো মতো মুখস্থ রাখতে পারি, এছাড়া আমরা কিন্তু উত্তর করতে পারবো না। তাই আমি যখন এখানে দেখছি যে আমার সময় কাব্যগ্রন্থটির রচয়িতা কে, আমার জানতে হবে যে কাব্যগ্রন্থটির রচয়িতা আবু জাফর ওবায়দুল্লাহ। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, এটা কবিতার লাইন আর কি, সরাসরি এটা এটা
নিচের কোনটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত নয়? এখন আমি 18 বছর বয়স সম্পর্কে ধরলাম আমি জানি না, আমার জানার দরকারও নাই। সোনার তরী কবিতা সম্পর্কে আমি জানি না, আমার জানার দরকারও নাই। কিন্তু আমি এটা জানি যে আমি কিংবদন্তির কথা বলছি, এটা হচ্ছে গদ্য ছন্দে লেখা, যে গদ্য ছন্দ হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দের অন্তর্গত। তাহলে মাত্রাবৃত্ত ছন্দের তো এখানে প্রশ্নই আসছে না। আমি তো জানি, এখানে আমি জানি বলেই এটা আমি দাগিয়ে দিলাম একদম না দেখেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন এটা। এরপরে আমি দেখছি যে আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কাব্যগ্রন্থ নয় কোনটি? আমার জানার দরকার নাই। যেমন যে নিজ বাসভূমি, এটা হচ্ছে ওনার শামসুর রহমানের লেখা। আচ্ছা, আমি এটা বাদ দিলাম, যেটা কাল লেখা আমার জানার দরকার নাই। আমি জানি কমলের চোখ, সাতনরীর হার, আমি কিংবদন্তির কথা বলছি, এগুলো হচ্ছে ওনার লেখা। তো কমলের চোখ, সাতনরীর হার আর আমি কিংবদন্তির কথা বলছি যদি ওনার লেখা হয়ে থাকে, তবে ওনার লেখা নয়, এই নিজ বাসভূমি। আমরা কি তার মতো কথা বলতে পারবো? চরণটির শূন্যস্থানে কি বসবে? আমরা কি তার মতো ড্যাশ কথা বলতে পারবো? আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? এটা সরাসরি কবিতার লাইন এখানে তুলে দেওয়া হয়েছে। কিংবদন্তি শব্দের অর্থ কি? কিংবদন্তি শব্দের অর্থ হচ্ছে জনশ্রুতি, যেটা লোক পরম্পরায় বা মানুষের মুখে মুখে শ্রুত শোনা হয় বা কথিত একটা বিষয়, যেটা জাতির ঐতিহ্যের পরিচয়কে বহন করে, জাতির ঐতিহ্যের পরিচয়কে বহন করে। সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি কিংবদন্তি। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটা কোন ছন্দে রচিত? অলরেডি আমি বলেছি, এটা হলো গিয়ে গদ্য ছন্দে রচিত। এবং গদ্য ছন্দ কোন ছন্দের অন্তর্গত? গদ্য ছন্দ হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দের অন্তর্গত। কিন্তু আমাদেরকে এখানে যদি এই দুইটা অপশন থাকে, আমরা কোনটা দিব? আমরা সবসময় গদ্য ছন্দ পিক করব। আবু জাফর ওবায়দুল্লাহর কবিতায় বিশেষভাবে কি প্রাধান্য পেয়েছে? রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ। আবু জাফর ওবায়দুল্লাহর মতে, যে কবিতা শুনতে জানে না সে কিসের অধিকার থেকে বঞ্চিত হবে? সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। দেখলে এখানে যা যা প্রশ্ন এসেছে তার প্রায় বেশিরভাগই এসেছে কবিতার লাইন থেকে। আমি কিংবদন্তির কথা বলছি, এখানে কিংবদন্তি শব্দটা কিসের প্রতীক? এটা হচ্ছে ঐতিহ্যের প্রতীক। এখানে অনেকে বলতে পারে যে এটা তো পূর্বপুরুষের প্রতীক। সাউন্ড ঠিক আছে তো? পূর্বপুরুষের প্রতীক অনেকে বলতে পারে, কিন্তু না, এটা পূর্বপুরুষের প্রতীক না। এটা পৌরাণিক কাহিনী, তো প্রশ্নই ওঠে না। ইতিহাসের প্রতীকও মনে হয় যে কিছুটা হ্যাঁ কাছাকাছি ইতিহাস, কিন্তু না। ইতিহাসের মাঝে তো নানা রকম অনুষঙ্গ আছে। এখানে মূলত আমাদের ঐতিহ্য নিয়ে কথা বলা হচ্ছে। আমাদের পূর্বপুরুষরা কি ধরনের আচার আচরণে অভ্যস্ত ছিলেন সেগুলো নিয়ে কথা বলা হচ্ছে। যে কর্ষণ করে তাকে কি বলে? মানে যে চাষ করে, চাষবাস করে, কর্ষণ বলতে ধরো যে জমিতে হচ্ছে চাষবাস করে, তাকে কি বলে? তাকে কৃষক বলে। এই জন্য আমরা এই উত্তরটা করতে পারবো তখনই যখন আমরা কর্ষণ শব্দের অর্থ জানতে পারবো। এই জন্যই আমাদের বাংলা ফার্স্ট পেপার বইয়ের যত গদ্য, পদ্য এবং প্রবন্ধ আছে তার সবগুলোর মানে প্রতিটা লাইনের এমন কোনো শব্দ আমাদের কাছে থাকতে পারবে না যে শব্দের অর্থ আমরা জানি না। সব শব্দের অর্থ আমাদের জানতে হবে। ওই শব্দার্থ জানলে আমাদের জন্য সহজ হবে। ভালোবাসা দিলে মা মরে যায়, এটা কোন কবিতার পংক্তি? আমি কিংবদন্তির কথা বলছি কবিতার লাইন এটা। আমাদের পূর্বপুরুষের করতলে কোন মাটির সৌরভ ছিল? পলি মাটির সৌরভ ছিল। আমাদের পূর্বপুরুষের করতলে পলি মাটির সৌরভ ছিল। তার পিঠে রক্ত জবার মতো কি ছিল? রক্ত জবার মতো ক্ষত ছিল। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। এটা কোথা থেকে আসলো আবার? আমি কিংবদন্তির কথা বলছি কবিতার কিংবদন্তি কিসের প্রতীক? অলরেডি একবার দেখো, অন্য একটা বিশ্ববিদ্যালয় এসেছিল, আবার এইবারও এসেছে। সেটা হলো গিয়ে ঐতিহ্যের প্রতীক। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা কোথাকার লাইন এটা? এটা হলো সিকান্দার আবু জাফর ওবায়দুল্লাহর আমি কিংবদন্তির কথা বলছি লাইন। বুঝতে পারলাম আমরা। আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতাটিতে কোন ঐতিহাসিক পটভূমি স্থান পেয়েছে? এখানে মুক্তিযুদ্ধ স্থান পেয়েছে। গণ অভ্যুত্থানের কথা এখানে আসে নাই। এখানে ভাষা আন্দোলনের কোনো কিছুই বলা হয় নাই। 90-এর গণ আন্দোলন নিয়েও কোনো কিছু নাই। তো এখানে আমরা দেখতে পাই কোন ঐতিহাসিক পটভূমি? আমরা এখানে 1971 সালের মুক্তিযুদ্ধকে দেখতে পাই। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে, এটা কোন কবিতার চরণ? এটাও আমি কিংবদন্তির কথা বলছি চরণ। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কি? এটা কবিতা। দেখো, একটা লাইন থেকে কতভাবে প্রশ্ন আসতে পারে। এখানে দিয়ে দিল সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা। হয়তো তোমার কাছে আসলো প্রশ্নটা এমন, তোমার বেলায় সশস্ত্র সুন্দরের অনিবার্য ড্যাশ কবিতা, তখন এখানে তোমাকে অপশন দিয়ে দেওয়া হলো অভ্যুত্থান,
দেয়া হলো অপরিসীম, দেয়া হলো উপসংহার, কিংবা দেয়া হলো ধরো আরোহণ। তুমি সেখান থেকে কি দাগাবা? অভ্যুত্থান। আমাদেরকে কবিতার লাইন মুখস্থ রাখতে হবে। আমি কিংবদন্তির কথা বলছি, এটা কোন ছন্দে রচিত? দেখো কতবার এসেছে এটা, এবং কত রকম, মানে কতগুলো বিশ্ববিদ্যালয় এসেছে। এটা গদ্য ছন্দে রচিত। সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা কোন কবিতার চরণ? এটা কিংবদন্তির কথা বলছি, কবিতার চরণ। কোন কবিতায় কবি ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে মা, বোন, ভাই ও পরিবারের প্রসঙ্গ টেনে এনেছেন? আমি কিংবদন্তির কথা বলছি এটাতে। কোন কবিতায় ঐতিহ্য সচেতন শিকড় সন্ধানী মানুষের সর্বাঙ্গীন মুক্তির ঘোষণা ব্যক্ত হয়েছে? আমি কিংবদন্তির কথা বলছিতে এটা ব্যক্ত হয়েছে। কোথায় ব্যক্ত হয়েছে? আমি কিংবদন্তির কথা বলছি কবিতায়। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটা কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া? এটা যেটা নাম কবিতার ওই কাব্যগ্রন্থ থেকে নেয়া, মানে এটা একটা নাম কবিতা। অর্থাৎ ওই আমি কিংবদন্তির কথা বলছি ওই কাব্যগ্রন্থেরই টাইটেল কবিতাই হচ্ছে এটা। কবি আবু জাফর ওবায়দুল্লাহর ভাষায়, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কি থেকে যাবে? সে আজন্ম, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান, আল্লাহ, এটা নিয়ে মানে 5টা প্রশ্ন চলে আসছে অলরেডি, গুচ্ছতে আসছিল এটা আবার কবিতা। আবু জাফর ওবায়দুল্লাহ কোন গ্রামে জন্মগ্রহণ করেন? তিনি ক্ষুদ্রকাঠি, তার গ্রামটার নাম একটু মনে রাখবা, গ্রামটা হচ্ছে ক্ষুদ্রকাঠি। ক্ষুদ্রকাঠি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। জিও ভাই উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা কোন কবিতার অংশ? এটা কিংবদন্তির কথা বলছি অংশ। এই ছিল আমাদের আজকের ক্লাস। বেশ ছোট ছিল ক্লাসটা, আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করেছো। আর এই ক্লাস থেকে গুরুত্বপূর্ণ যা যা আছে সব নোট করে নিবা, আর পুরো কবিতাটা মুখস্থ করে ফেলবা। তাহলে ইনশাল্লাহ এই অধ্যায় থেকে যেই প্রশ্নই আসুক না কেন, তুমি সেটা খুব সুন্দর করে সঠিকভাবে ঠান্ডা মাথায় উত্তর করে আসতে পারবা। শুভকামনা থাকলো তোমার জন্য।